এপিসোড 5 এর শুরুতে দেখা যায় উসাগি, রিউজি আর বাকি টিম মেম্বারদের যারা গেম থেকে বেঁচে বের হয় তারা সব একটা হসপিটালে আসে আর সেখানে রিউজি হুইলচেয়ার আর ক্রাশ পেয়ে যায়। অন্যদিকে আরিসু ক্র্যাশে খুব বাজেভাবে আহত হয়েছিল, তবে তারা সবাই বেঁচে যায়। ট্যাটসু ঘাবড়ে গিয়ে আরিসুর গভীর ক্ষতে সেলাই করতে শুরু করে। এদিকে উসাগি ঠিকমতো ঘুমাতে পারছিল না, আর যখন তার চোখ খোলে তখন রিউজি তার দিকেই তাকিয়েছিল। তারও ঘুম আসছিল না, আর সে বলতে থাকে যে আমি একই স্বপ্ন বারবার দেখি, আমার মৃত্যুতে খুব ইন্টারেস্ট আছে, হয়তো এই কারণেই। ফ্ল্যাশব্যাক দেখা যায় যখন রিউজি হাঁটতে পারতো, সে ইউনিভার্সিটিতে পড়াচ্ছিল। তখনই একটা মেয়ে ইয়ানো এসে বলতে থাকে যে আমি আপনার রিসার্চ পড়েছি, যা খুব এক্সাইটিং। রিউজি হাসে আর বলে যে হয়তো তুমি ইউনিভার্সিটির প্রথম ছাত্রী যে আমার রিসার্চে আগ্রহ দেখিয়েছে। এরপর তারা দুজনে এভাবেই রিসার্চের অজুহাতে একেবারের সাথে কথা বলতে থাকে। মেয়েটা এটাও বলে যে আমিও মৃত্যুকে অনুভব করতে চাই, দুজনে মিলে একটা ওষুধ বানাই। কিন্তু ওর সাইড ইফেক্ট সম্পর্কে তারা তখনও জানতো না। ইয়ানো রিউজিকে অনেক বোঝায় যে তাকে এক্সপেরিমেন্টটা করতে হবে, আর কিছুদিন পর রিউজি অবশেষে ইয়ানোর শরীরে সে ওষুধটা ইনজেক্ট করে দেয়, আর দুজনে একে অপরকে দেখে হাসে। কিন্তু তখনই ইয়ানো মারা যায়। রিউজি ঘাবড়ে যায়, আর এরপর নিউজে দেখানো হয় যে ইউনিভার্সিটির প্রফেসর একটা এক্সপেরিমেন্টের চক্করে একটা ছাত্রীকে মেরে ফেলেছে। এরপর একদিন রিউজির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর তার অবস্থা এমন হয়ে গিয়েছে যে এখন তার উপর কোনো ব্যবস্থাও নেওয়া যাবে না, কারণ তার অবস্থা খুব খারাপ। সে দুর্ঘটনার পর থেকেই রিউজি হাঁটতে পারতো না। সুস্থ হওয়ার পর সে ইউনিভার্সিটিতে আবার পড়াতে শুরু করে। আর মৃত্যুর পর কি হয়, মানে আফটার লাইফ সম্পর্কে সে রিসার্চ করতে থাকে। সে উসাগিকে বলে আমাদের ফিরে যাওয়া উচিত। অন্যদিকে আরিসুর জ্ঞান ফিরে, সবাই খুশি হয়ে যায়। আর তার প্রথম প্রশ্ন এটাই হয় যে পরের গেম কবে শুরু হবে। একটা মেয়ে বলে আজ সন্ধ্যায়, কিন্তু আরিসুর অবস্থা তখনও খুব খারাপ ছিল। সে বাকিদের বলে তোমরা গিয়ে গেম খেলো, কিন্তু এখন আর কেউ আরিসুকে একা ছাড়তে চায় না, কারণ আগের গেমে সে সবাইকে বাঁচিয়েছিল, তাই তার একটা মজবুত টিম, আর একটা টিম কখনো আলাদা হয় না। যাই হোক, নেক্সট গেমের এরিনা দেখানো হয় যেখানে সেমিফাইনাল খেলা হবে। যে গেমটা জিতবে সে ফাইনালে যাবে। প্রথম গেমের নাম টোকিও বিঙ্গো টাওয়ার। গেম শুরু হয়, উসাগি আর রিউজি এই গেম অংশ নেয়। গেমের নিয়ম হলো যে তাদের টোকিও টাওয়ারে চড়ে বিঙ্গো খেলতে হবে, আর এই এত বড় টাওয়ারটিতে তাদের চড়তে হবে, সাথে জায়গায় জায়গায় বাটন চাপতে হবে, আর নিজেদের বিঙ্গো কার্ডে সোজা বাঁকা আর আড়াআড়ি লাইন বানিয়ে গেমটা পুরো করতে হবে। আরিসু আর তার টিম অন্য গেমে পৌঁছায়। সেই গেমের নিয়ম হলো যে প্রথমে টিনের ক্যানটাকে লাথি দিয়েও দূরে ফেলা, তারপর ফিরিয়ে এনে নিচের মাঝখানের জায়গাটিতে চেপে দিয়ে গেমটা শেষ করতে হবে। গেম শুরু হতেই কাজুয়া টিনের ক্যানটাকে কিক মারে, যার ফলে ক্যানটা উপরে চলে যায়। আর এখন সবাইকে সে ক্যানটা খুঁজতে হবে। এরকম 10টা ক্যান আছে, মানে শুধু 10 জনই কোয়ালিফাই করবে। আর এখানে আরো অনেক বাহিরের প্লেয়ারও আছে। একজন প্লেয়ার ক্যানটাকে তুলে নেয়, যার ফলে তাতে টাইমার রিসেট হয়ে চালু হয়ে যায়। ক্যানটা আসলে একটা বোমাও, কিন্তু তাড়াহুড়োর চক্করে সে এমন একটা রাস্তায় চলে যায় যেখানে যাওয়া নিষেধ ছিল, আর তাকে সাথে সাথে মেরে ফেলা হয়। কাজুয়া ক্যান তুলে নিয়ে দৌড়ায়। সে ক্যানটা একজন মহিলাকে ধরিয়ে দেয়, কিন্তু একটা ছেলে ক্যানটাকে ছিনিয়ে নেয়, আর সে ক্যানটা ফেটে যায়, যার ফলে কেউ আর কোয়ালিফাই করতে পারে না। সেকেন্ড রাউন্ড শুরু হয়, অর্থাৎ দ্বিতীয় ক্যান বের করার সাথে সাথেই লোকেরা তার পেছনে দৌড়াতে শুরু করে। একটা মেয়ে শায়ান, সে ক্যানটা নিচে আরিসুকে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই অন্য টিমের একটা ছেলে আরিসুকে ধাক্কা দেয় সে ক্যানটা ধরার জন্য, কিন্তু ক্যানটা পড়তেই ব্লাস্ট হয়ে যায়, আর সেকেন্ড রাউন্ডও শেষ হয়। এখানে জানা যায় যে ক্যানটাতে জোরে ঝাঁকুনি লাগলেও সেটা ফেটে যায়। তৃতীয় রাউন্ডে তৃতীয় ক্যানের পালা আসে, আর শেষে আরিসুর টিমের একজন মহিলা ক্যানটাকে সঠিক জায়গায় রেখে পা দিয়ে চেপে দেয়, আর এই রাউন্ড ক্লিয়ার হয়ে যায়। আর নিয়ম অনুযায়ী মহিলাটা একটা সেফ লিফটে চলে যায়। অন্যদিকে বিঙ্গো টাওয়ারের গেমে যখন প্লেয়াররা টাওয়ারে চড়তে থাকে তখন তাদের উপর ভারী জিনিসপত্র ফেলা হয়, যার ফলে কিছু প্লেয়ার পড়ে গিয়ে মারা যায়। মানে উপরে ওঠার পরিশ্রমও হচ্ছে, আর এত উচ্চতা দেখে সবার ভয় লাগতে শুরু করে। এখন তো ভারী আয়রন বল ফেলা হচ্ছে। উসাগি একজন ভীত প্লেয়ারের সাহায্য করার জন্য যায়, কিন্তু তখনই তাদের উপর জিনিসপত্র পড়তে শুরু করে, যার ফলে সেই ব্যক্তি পড়ে গিয়ে ঝুলতে থাকে। উসাগি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষে সে ব্যক্তি নিচে পড়ে মারা যায়। এদিকে ক্যানের গেমে শ্যান ক্যান নিয়ে দৌড়ায়, কিন্তু এলিভেটরে একটা ছেলে তার কাছ থেকে ক্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর তার হাত থেকে ক্যানটা পড়ে যায়, আর তখনই ক্যানটা সেখানেই ফেটে যায়, যার ফলে শায়ান মারা যায়। টিমের সদস্যরা বেশ ইমোশনাল হয়ে যায়। ওদিকে টাওয়ার গেম উসাগি যেই একটা বাটন চাপে তখন উপর থেকে ভারী জিনিসপত্র পড়তে শুরু করে, যার ফলে কিছু প্লেয়ার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। উসাগিও নিজের জায়গা থেকে পিছলে যায়, কিন্তু রিউজি তাকে বাঁচিয়ে নেয়। এদিকে ক্যানের গেমে পঞ্চম রাউন্ড শুরু হয়। রে ক্যানটাকে পা দিয়ে চেপে রাউন্ড ক্লিয়ার করে নেয়। পরের রাউন্ডে টেটসুও সেটা ক্লিয়ার করে নেয়। সপ্তম রাউন্ডে নোবু রাউন্ড ক্লিয়ার করে নেয়। পরের রাউন্ডে আরিসুর টিমের একটা মেয়ে ক্যানটা নিয়ে গেম ক্লিয়ার করার চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষ টিমের প্লেয়ার তাকে ধরে ফেলে, আর ক্যানটা সেখানেই ফেটে যায়, আর সেই মেয়েটা সেখানেই মারা যায়। এখন শুধু 2টো ক্যান বাকি ছিল। অন্যদিকে টাওয়ার গেমে সেই ছেলেটা যে ট্রেনের ব্যাপারে সব জানতো সেও পড়ে গিয়ে মারা যায়। এদিকে কাজুও গেম ক্লিয়ার করতে যাচ্ছিল, কিন্তু সে আরিসুকে সুযোগ দেয়, কারণ আরিসু বেশ আহত, তাই হতেও পারে শেষ সুযোগে আরিসু হয়তো মারা যেতে পারে। তাই কাজুও আরিসুকে গেমটা ক্লিয়ার করতে দেয়।
আর কাজুও বাকি প্লেয়ারদের আটকে রাখে, আর তার সাহায্যে অবশেষে আরিসু গেম ক্লিয়ার করে নেয়। কাজু আরিসুকে বলে, আমার আর তোমার হিসাব সমান, চিন্তা করো না, আমি পরের রাউন্ডে জিতেই ছাড়বো। শেষ রাউন্ড শুরু হয়। আরিসু আর তার টিমের বেশিরভাগ প্লেয়ার গেম ক্লিয়ার করে ফেলেছিল। সবাই সেফ লিফটে ছিল। কাজুও কোনোভাবে সবাইকে ধাক্কা দিয়ে ক্যানটা তুলে নেয়, কিন্তু শেষ মুহূর্তে লোকেরা তাকে ধরে ফেলে আর তাকে পেটাতে থাকে। একটা ছেলে ভাঙা কাজ তুলে তার পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু তারপরও কাজুয়া কোনো হিরের মতো দাঁড়িয়ে থাকে আর সবার সাথে লড়াই করে ক্যানটাকে জায়গায় লাগানোর জন্য যায়। কিন্তু সময় শেষ হয়ে যায় আর সব প্লেয়ারকে নিয়ে সেই বিস্ফোরণে কাজুয়া মারা যায়। অন্যদিকে টাওয়ার গেম উসাগি টপে উঠে ফ্রি বাটন চেপে দেয়, যার ফলে তাদের বিঙ্গো কমপ্লিট হয়ে যায়। মানে এই গেমে উসাগির টিম জিতে যায়। গেম শেষ হওয়ার পর রিউজি জেমসের সাথে দেখা করতে যায়। জেমস রিউজিকে জানায় যে পরের গেমটা শেষ গেম হতে চলেছে, তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আরিসু যেন এই দুনিয়াতেই থাকে। রিউজি জিজ্ঞেস করে, একজন মানুষের জন্য এত কিছু? জেমস বলে, কারণ আরিসু এই দুনিয়ার জন্য একদম পারফেক্ট। রিউজি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কি জোকার? জেমস হাসতে শুরু করে আর তাকে বলে, তুমি শুধু সেই কাজে মন দাও যা তোমাকে করতে বলা হয়েছে। সে রিউজিকে বন্দুক দেয় আর বলে, তোমাকে উসাগিকে মারতে হবে। এমনটা করার পর আরিসু বাধ্য হয়ে এই দুনিয়াতেই থেকে যাবে আর তুমি যা চাও তাও পেয়ে যাবে। রিউজি বন্দুক নিয়ে সেখান থেকে চলে যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। ইয়াবা জেমসের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি মানুষের অনুমতি নিয়ে খেলছো? জেমস বলতে থাকে যে এই দুনিয়ায় কোনো ভালো খেলোয়াড় বেছে নেই, যদি কোনো ভালো প্লেয়ার থাকে তবেই তো এই দুনিয়ায় বাঁচার মজা আসবে। পরের দিন সকালে আরিসু আর বাকি বেঁচে থাকা টিম সিভিয়া ক্রসিংয়ে পৌঁছায়। সেখানে তারা পরের গেমের ব্যাপারে ইনস্ট্রাকশন দেখে। তারা বুঝতে পারে যে পরের আর ফাইনাল গেম এখানেই হতে চলেছে। আরিসু যেই সিঁড়ি বেয়ে উপরে আসে, সে দেখে সে তো আসল দুনিয়ায় চলে এসেছে। শুধু আরিসুই নয়, তার টিমের সব প্লেয়ার আসল দুনিয়ায় পৌঁছে গিয়েছে। ভালো করে দেখার পর জানা যায় এই সব তো শুধু স্ক্রিন। আরিসু স্ক্রিনে নিজেকে দেখে আর সব প্লেয়ার সেখানে নিজেদের দেখতে পায়। সবাই নিজেদের পিছু করতে শুরু করে। আরিসু আর তারা একটা দরজার ভেতরে আসে। সবার ভেতরে আসতেই দরজা বন্ধ হয়ে যায় আর গায়েব হয়ে যায়, যেন সেখানে কোনো দরজাই ছিল না। আরিসু নিজেকে দেখে যে তার বাড়িতে পৌঁছায়। দরজা বন্ধ হতেই সেখানে একটা দরজা খোলে। ভেতরে যেতে সে নিজেকে দেখে যে তার বাচ্চাদের সাথে খেলছিল। এটা সেই মুহূর্ত ছিল যা এখনো আসেনি। এর মধ্যে সেখানে উসাগিও চলে আসে আর তারপর দুজনে একে অপরকে দেখে জড়িয়ে ধরে। বাকি প্লেয়ারও দুজনকে দেখে খুশি হয় যে অবশেষে সে তার হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পেয়েছে। তারপর সেখানে রিউজি আর তার টিমের বাকি লোকেরাও আসে। তো আরিসু রিউজিকে দেখে রেগে যায় আর তাকে পেটাতে শুরু করে, কারণ সেই উসাগিকে এখানে নিয়ে এসেছিল। উসাগি আরিসুকে থামায় আর আরিসুকে বলে, এর জন্য আমি এখনো বেঁচে আছি, এই আমার জীবন বাঁচিয়েছে। সব প্লেয়ার জড়ো হওয়ার পর সেখানে বড় স্ক্রিনে জানানো হয় যে এখন গেম শুরু হবে। 10 জন পার্টিসিপেন্ট পৌঁছে গিয়েছে, কিন্তু সবাই ভাবে এখানে তো শুধু 9 জন আছে, 10 নম্বর কে? আরিসু বুঝতে পারে যারা বাচ্চার কথা বলছে, যেটা উসাগির পেটে আছে। উসাগি এটা শুনে অবাক হয়ে যায় যে সে প্রেগনেন্ট। গেম শুরু হতে যাচ্ছিল, তাই সবাইকে নিজেদের রিস্টব্যান্ড আর কলার পরে নিতে বলা হয়। গেমের নাম পসিবল ফিউচার্স। এরপর গেমের নিয়ম জানানো হয় যে এখানে 25টা ঘর আছে, যাদের A1 A2 করে নাম দেওয়া হয়েছে। সব প্লেয়ার ডাইস ফেলবে, যত সংখ্যা আসবে সেই হিসেবে তাদের সেই ঘরে যেতে হবে আর এভাবেই করতে থাকতে হবে যতক্ষণ না তারা এক্সিট ডোর খুঁজে পায়। গেমে শুধু 15টা রাউন্ড হবে। যদি কেউ ডাইস ফেলার পর সে ঘরে যেতে না পারে তাহলে তাকে সেই ঘরেই থাকতে হবে। যদি সেই খেলোয়াড় অন্য ঘরে যেতে চায় তাহলে অন্য খেলোয়াড়দের তার আশেপাশের ঘরে আসতে হবে, অর্থাৎ সাহায্য করতে হবে। সব প্লেয়ারকে 15 পয়েন্ট করে দেওয়া হবে। দরজা দিয়ে যাওয়ার জন্য খেলোয়াড়দের রিস্টব্যান্ডটা দরজায় লাগাতে হবে, যার ফলে তাদের 1 পয়েন্ট কাটা যাবে। যে ঘর থেকে খেলোয়াড়রা এসেছে সেখানে আবার যাওয়ার জন্য তাদের কিছুক্ষণ থামতে হবে আর পরের বারের জন্য অপেক্ষা করতে হবে। যখন খেলোয়াড় ঘরে থামবে তখন তার একটা পয়েন্ট কাটা যাবে। পয়েন্ট 0 হয়ে গেলে প্লেয়ারটা মারা যাবে। যে দেয়াল দিয়ে প্লেয়াররা এগোবে সে দেয়ালেই তাদের সবার ভবিষ্যৎ দেখাবে।
আর যে ভবিষ্যৎ তারা বেছে নিবে সে ভবিষ্যৎই বাস্তবে হবে যখন তারা এখান থেকে বের হবে। গেম শুরু করার আগে আরিসু নতুন প্লেয়ারদের সাথে নিজেদের পরিচয় করিয়ে দেয় আর তাদের নামও জিজ্ঞেস করে। এই দুজন আসলে ভাই বোন। গেম শুরু হয় আর তাদের সামনে 4টা ডাইস আর 4টা দরজা আসে। পাশার রং দরজার সাথে যুক্ত। ফার্স্ট রাউন্ড শুরু হয়। পাশা ফেলার পর দরজায় লেখা নম্বর দেখা যায়। তারপর সেখানে সব প্লেয়ারদের ভবিষ্যৎ দেখা যেতে থাকে। এখন তারা দেখে যে এখান থেকে বেরিয়ে তারা কত সুখী থাকবে, কিন্তু অন্যদিকে তাদের অবস্থা খুব খারাপ দেখানো হয়। আরিসু বুঝতে পারে যে তারা দুটো আলাদা ঘরে যাবে আর তারপর আবার একটা ঘরে মিলবে। এতে করে এক্সিট ডোরটা খুব সহজে পাওয়া যাবে। সবাই প্ল্যানের জন্য তৈরি ছিল, কিন্তু রিউজি সবাইকে বলে যে তোমরা আরিসুর উপর একটু বেশি ভরসা করছো না। রে তাকে জবাব দেয় যে তুমি চাইলে অন্য ঘরে যেতে পারো। দরজা খোলার জন্য আরিসুর 1 পয়েন্ট কেটে যায় আর সে সবাইকে বলে মনে রেখো আমাদের রুম D2তে দেখা করতে হবে। পরের রুমে পৌঁছানোর পর আবার 1 পয়েন্ট কাটার কথা ছিল, তো উসাকে নিজের 1 পয়েন্ট ব্যবহার করে নেয়। পাশা ফেলার পর সবাই সেখান থেকে নিজেদের ভবিষ্যৎ দেখতে থাকে। ট্যাটসু দেখে সে তো আর্কিটেক্ট হয়ে গিয়েছে, কিন্তু সে অবাক ছিল যে এটা কিভাবে হলো। নবু নিজের ভবিষ্যৎ দেখে আর ভাবে এটা কি সত্যি হবে। আরিসু আর উসাগি রুম D2তে চলে যায়। রে D2তে যায় আর 2 ভাই বোন E3তে যাওয়ার কথা ভাবে। যে রুমের বাহিরে তাদের ভবিষ্যৎ সুখী দেখা যায় আর তারা সেখানে যাওয়ার কথা ভাবে। রে আরিসু আর উসাগির সাথে দেখা করে। পাশা ফেলার পর তারা দেখে যে D1 রুমে শুধু 2 জন খেলোয়াড় যেতে পারে আর E2তে শুধু 1 জন খেলোয়াড়। উসাগির বাচ্চাকে নিয়ে সেখানে 4 জন আছে, তাই রে সিদ্ধান্ত নেই যে সে এখানেই থামবে। আরিসু আর বাকি খেলোয়াড়রা রিসব্যান্ডের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে আর প্ল্যান আলোচনা করে যে তাদের কোন দিকে আর কোন ঘরে এগোতে হবে। কিন্তু রিউজি সামনে দাঁড়ানো লোকদের বোঝাতে শুরু করে শুধু এখান থেকে বের হওয়াই যথেষ্ট নয়, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। সবাই সেখানে নিজেদের ভবিষ্যৎ দেখতে থাকে। একদিকে ভালো ছিল তো অন্যদিকে খারাপ। এইসব দেখে সবাই একটা সুযোগ নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এখানে 2 ভাই বোন নিজেদের ভবিষ্যৎ দেখছিল। তখনই ফ্ল্যাশব্যাক দেখা যায় যখন 2 ভাই বোন নিজেদের বাবা মায়ের সাথে ঘুরতে বেরিয়েছিল। তখনই হঠাৎ একটা ট্রাক তাদের গাড়ির সামনে চলে আসে আর ভয়াবহ দুর্ঘটনায় তাদের বাবা মা বাঁচতে পারে না। এটা শুনে 2 ভাই বোন কাঁদতে শুরু করে। এদিকে রে যে ঘরে বন্দি থাকে সেখানে জোরে জোরে শব্দ হতে থাকে। ট্যাটসু আর নবু যে ঘরে পৌঁছায় পাশা ফেলার পর তারা দেখে যে সেই দরজা দিয়ে শুধু 1 জন বের হতে পারবে। সেখানে নবুর ভবিষ্যৎ খুব ভালো ছিল, কিন্তু ট্যাটসু বলে আমাদের দুজনের আলাদা হওয়া উচিত নয়। আর সে 2 ভাই বোনের সাথে যোগাযোগ করে বলে পরের ঘরে এসে দেখা করার জন্য, কিন্তু ভাই তার বোনকে বলে ওকে ছাড়ো, ও তো নিজের স্ত্রী আর বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। আমাদের নিজেদের ভবিষ্যৎ দেখতে হবে, আমাদের অন্য দরজা E5 দিকে যেতে হবে। নবু অন্য দরজায় দেখে যে সেখানে তার ভবিষ্যৎ একদমই ভালো ছিল না, তাই সে ভয়ে বলে দেয় আমাকে মাফ করো, আমি অন্য রাস্তায় যাচ্ছি। রে এখনো ঘরে আটকে ছিল আর সে বুঝতে পেরেছিল যে সবাই নিজেদের ভবিষ্যৎ বেছে নিচ্ছে আর তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। ট্যাটসু নিজের 2টো ভবিষ্যৎ দেখে দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ দুটোতেই সে শেষে নেশাখোর হয়ে গিয়েছিল। অন্যদিকে নবু নিজের ভালো ভবিষ্যতের পিছনে আসে আর জানতে পারে যে তার মায়ের পরে ব্রেন হ্যামারেজ হয়ে যাবে। রের ঘরটা অবশেষে আনলক হয়ে যায়। সবার পয়েন্ট এখন বেশি বেশি করে কাটছিল, যার ফলে সমস্যা হতে শুরু করে, কারণ যদি 0 পয়েন্ট হয়ে যায় তাহলে প্লেয়ারের গেম ওভার। ট্যাটসু সেখানে তার পছন্দের মহিলা আইউকে দেখতে থাকে। তার ড্রাগসের জন্য প্যারা হচ্ছিল, সে সহ্য করতে পারছিল না। ইউকি তার সামনে চলে আসে আর নিজের হাত বাড়ায় আর তাকে রুম A3তে নিয়ে চলে যায়। আর সেখানে যেতেই ট্যাটসুর পয়েন্ট মাইনাস হয়ে 0 হয়ে যায়, মানে তার গেম শেষ। তখনই তার কলার ফেটে যায় আর তার সেখানেই মৃত্যু হয়। নবু ঘরে বসে কাঁদছিল। সে রুম B1-এ চলে যায় ট্যাটসুকে খোঁজার জন্য। আর এখন তার কাছে শুধু 4 পয়েন্ট বাকি ছিল। 7ম রাউন্ড শুরু হতে যাচ্ছিল আর ভাই বোন একদম মাঝের ঘরেই আটকে ছিল। আরিসুর মনে হয় যে যদি A1 রুম থেকে তারা বের হতে না পারে তাহলে তাদের A5 বা E5 রুমে যেতে হবে, হয়তো সেখানে এক্সিট ডোর হতে পারে। রিউজি তার রিসার্চের বাহানায় উসাগের সাথে দেখা করে আর সেও তাকে পছন্দ করতে শুরু করে। একটা ভবিষ্যৎবাণীতে সে উসাগিকে গুলি করে দেয় আর নিজেকেও শেষ করে ফেলে। এটা করার জন্য তাকে জেমস বলেছিল। ভাই বোন এখন আলাদা আলাদা ঘরে চলে যায়। নবুর ঘরে উসাগের সাথে পৌঁছায়। তারা ট্যাটসুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো আওয়াজ আসে না। এদিকে ভাই বোন একে অপরের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু ইউনার দিক থেকে দরজায় 0 লেখা ছিল, মানে সে এখন তার ভাইয়ের দিকে যেতে পারবে না। এদিকে সেই ভাইয়ের পয়েন্ট 0 হয়ে যায়। মরার আগে সে নিজেকে একটা চার্চে দেখে যেখানে তার বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আইউনা তার ভাইকে ডাকে আর সে তার বোনকে বলে আমার পয়েন্ট শেষ হয়ে গিয়েছে, তুমি ঘাবড়িও না, তোমাকে নিজের জীবনে বাঁচতে হবে আর আমি সবসময় তোমাকে ভালোবাসবো। যার পর তার কলার ফেটে যায় আর সেও মারা যায়। আরিসু ভাবে যে এখন তাদের A5 দিকে যাওয়ার কথা ভাবা উচিত। ইউনা খুব বেশি কাঁদছিল। সবাই তাকে অনেক বোঝায় যে তাদের এগোতে হবে। আরিসু যে ঘরে যেতে যাচ্ছিল সেই ঘরে ইউনার ভাই মৃত অবস্থায় ছিল আর তাকে দেখার সাথে সাথে ইউনা তার ভাইকে দেখতে পৌঁছে যায় আর রে সে ঘরেই ফেসে যায়। আরিসু ভাবতে থাকে যে সে কি প্ল্যান বানাবে যাতে সবাই সেখান থেকে বের হতে পারে।
তখনই সে সেখানে আরেকটা ভবিষ্যৎবাণী দেখে যে সে নিজেই উসাগিকে মেরে ফেলবে আর সে শেষে নিজেও মারা যাবে। উসাগির কাছে সবচেয়ে বেশি পয়েন্ট ছিল, তাই আরিসু তাকে বলে এক ত্রিওয়ালা রুমে যাওয়ার জন্য, কারণ সেখানে বেশি পয়েন্ট কাটা যাবে। সাচিকো এখানে থাকার জন্য রাজি হয়ে যায় আর সবাইকে বলে তোমরা অন্য ঘরে যাও, কাউকে তো এখানে থাকতে হবে, সবাই এখান থেকে যেতে পারবে না। রিউজি আরিসুর ঘরে চলে যায়। এরপর উসাগি যে ঘরে গিয়েছিল ট্যাটসুর বডি সেখানেই ছিল। সে রুমে থাকার জন্য 8 পয়েন্ট কাটা যাবে, তো উসাগি তার বাচ্চার পয়েন্ট ব্যবহার করে। তখন তাদের প্ল্যান আবার তৈরি হয় যে সাচিকোকে ফিরিয়ে আনতে হবে। সবাই ভাবছিল যে এখন কি করতে হবে, কারণ কেউ জানে না যে পর রুমে থাকার জন্য কত পয়েন্ট খোয়াতে হবে। আরিসু ঘাবড়াতে শুরু করে, কারণ এখন সবার দায়িত্ব তারই উপর ছিল। তারপর সে তার বন্ধুদের কথা মনে করে। তখনই তার মনে পড়ে যে টাট্টা তার রিস্টব্যান্ড খুলে ফেলেছিল। রিউজি থেকে প্ল্যানটা খুব ঝুঁকিপূর্ণ মনে হয়, আর আরিসু মনে করে যে যখন রে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তখন তার পয়েন্ট কাটেনি, কারণ তার হাত বাহিরে ছিল। উসাগি বলে এর মানে যদি আমার রিস্টব্যান্ড এর তিরিতে থাকে তাহলে আমার কিছু হবে না। আরিসু বলে তুমি হাত বাড়িয়ে বাচ্চার রিস্টব্যান্ডটা নিয়ে নিও। রিউজি বলে এমনটা করলেও পয়েন্ট কম পড়বে। আরিসা ইউনার দিকে তাকায়, যার কাছে এখনো 11 পয়েন্ট আছে। সে তাকে বলে ইউনা, এখন শুধু তুমি আমাদের বাঁচাতে পারো, প্লিজ আমাদের সাহায্য করো। এরপর উসাগি বাচ্চার রিস্টব্যান্ডটা অন্য ঘরের দরজায় রেখে দেয়, কিন্তু দরজা বন্ধ হতেই রিস্টব্যান্ড আর একটু দূরে চলে যায়। যার পর হয় এটা যে সাচিকের ঘরটা আবার আনলক হয়ে যায়। বাচ্চার রিস্টব্যান্ডে এখন শুধু 2 পয়েন্ট বাকি আছে, আর এখন 12তম রাউন্ড শুরু হয়। সাচিকো আরিসুর ঘর পর্যন্ত পৌঁছে যায়, আর এখন উসাগিকে বাচ্চার রিস্টব্যান্ডটা ফিরিয়ে আনতে হতো। দরজা খুলতেই সে দেখে যে ব্যান্ডটা অনেক দূরে পড়ে আছে, আর দরজা 10 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে। সে কোনোভাবে নিজের পা দিয়ে ব্যান্ডটাকে ফিরিয়ে আনে, আর ইউনার সাথে সাথে ঘরে ঢুকে নিজের 8 পয়েন্ট খোয়ায়। তখনই উসাগির নজর যায় আরিসুর ঘরে চলতে থাকা ভবিষ্যৎবাণীর উপর, যেখানে তারা দুজনেই মারা যায়। উসাগি এটা দেখে হারিয়ে যায়। আরিসুর সাথে সাথে দৌড়ে তাকে ঘরে ফিরিয়ে আনে, আর ততক্ষণে রিউজি তার হুইল চেয়ার দিয়ে দরজাটা খোলা রাখে, আর টিম ওয়ার্ক করে অবশেষে সবাই এক ঘরে চলে আসে। তখনই ঘোষণা হয় যে সবাইকে এই ঘরেই থাকতে হবে, হয়তো এটা শেষ ঘর। আরিসু রিউজিকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। আর এখন 14তম রাউন্ড শুরু হয়। তাদের F5 রুমে যেতে হতো, যদিও উপরে ভবিষ্যৎবাণীতে তাদের সবার অবস্থা খুবই খারাপ দেখানো হয়। F5 রুমে সবাই অবশেষে পৌঁছে যায়, আর এটাই এক্সিট রুম। তাদের বাইরে বের হওয়ার দরজাও দেখা যায়। সবার হাত থেকে আপনা আপনি রিস্টব্যান্ড আর গলা থেকে কলার বেরিয়ে আসে, কিন্তু তখনই তাদের আবার ডাইস ফেলার জন্য বলা হয়, যা শুনে সবাই চমকে যায়। আরিসু বলে যে এই ডাইসটা সে ফেলবে, তবে দেখা যায় ডাইস ফেলার পর 7 নম্বর আসে, আর দরজা খুলে বলা হয় 3 মিনিটের মধ্যে 7 জনকে বাইরে যেতে হবে, কিন্তু সেখানে ছিল 8 জন, মানে ভেতরে কোনো একজনকে থাকতে হবে। আরিসু উসাগিকে বলে যে এখন তুমি সবাইকে সামলাও, আমি এখানেই থাকবো। এখন শুধু 1 মিনিট বাকি ছিল। উসাগি আবার আরিসুকে হারাতে চায় না, কিন্তু এখন সময় একদমই ছিল না। আরিসু রিউজিকে কথা দিতে বলে যে সে উসাগির খেয়াল রাখ। সবাই বাইরে চলে যায়, আর ভেতরের ঘরটা অন্ধকার হয়ে যায়। তারপর সেখানে স্ক্রিনে আরিসু সব প্লেয়ারদের দেখে। উসাগি কাঁদছিল। রিউজি জেমসের কথা মনে করে, যে তাকে বলেছিল উসাগিকে মেরে ফেলো আর তুমি যা চাও তাও পেয়ে যাবে, তাই সে তার বন্দুক বের করতে যাচ্ছিল। আর আরিসুটা দেখে ঘাবড়ে যায়। সে চিৎকার করতে থাকে, কিন্তু ভাগ্য ভালো কিছুক্ষণ পর রিউজি তার বন্দুক নামিয়ে নেয়। আর তখনই একটা আওয়াজ আরিসুকে জানাই কনগ্রেচুলেশন, ভেতরে যে খেলোয়াড় বেঁচে আছে সে বাইরের খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে যে মানবতা দেখিয়েছে তারও একটা ভবিষ্যৎ হবে। যে খেলোয়াড়টা এখানে রয়ে গিয়েছে তার খেলা শেষ। তখন স্ক্রিনে জোকার কার্ড আসে, আর পুরো জায়গাটা কাঁপতে শুরু করে। আরিসু দেখে যে বাহিরে তো ধ্বংসলীলা শুরু হয়ে গিয়েছে, বিল্ডিং পড়তে শুরু করেছে, আর বাইরে সবাই নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। আরিসু স্ক্রিন ভাঙার চেষ্টা করে, কিন্তু তখনই রুমটা সাদা হয়ে যায়। আর সেখানে জেমস এসে বলে যে তুমি গেমটা খুব ভালোভাবে খেলেছো, তাই তোমাকে এখানে নাগরিক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আরিসু বলে আমি মরে যাব, কিন্তু এমনটা কখনো করব না। জেমস বলে তোমার স্ত্রী তো এমনিতেও মারা যাবে, তাহলে কেন না তুমি এখানে নাগরিক হয়ে যাও। আরিসু তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে তো একটা স্ক্রিন ছিল। যখন অন্ধকার হয় তখন আরিসু আবারও সে দরজাটা ভাঙার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর ফাইনালি সে দরজাটা খুলে ফেলে, এবং সে তার টিমের সব লোককে বাঁচায়। কিন্তু উসাগি অনেক দূরে চলে গিয়েছিল, আর সে সেখানে আটকে ছিল। পানির স্রোত খুব বেশি ছিল, তাকে বাঁচানোর জন্য আরিসু পানিতে ঝাঁপ দেয়। আমরা এনকে দেখি যে আরিসুর হুশ আসার জন্য অপেক্ষা করছিল। আরিসু পানিতে সাঁতরাতে সাঁতরাতে ডুবতে শুরু করে। এদিকে জেমস আরিসুর কাছে এসে আরিসুকে মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে দেখে যে অ্যান তাকে দেখতে পাচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এটা তো ইম্পসিবল। অ্যান তার দিকে এগিয়ে আসে তাকে ধাক্কা দেওয়ার জন্য, আর তারপর আরিসুকে চিৎকার করে বলে উসাগিকে তোমাকে বাঁচাতে হবে। অ্যানের আওয়াজ শুনে আরিসুর হুশ ফিরে আসে, আর সে পানি থেকে বেরিয়ে আসে। তার সামনে জেমস দাঁড়িয়ে ছিল, যে তার বন্দুক বের করে নেয় আর জিজ্ঞেস করে তোমার কি সিদ্ধান্ত। আরিসু বলে 1000 বার জিজ্ঞেস করলেও আমি এখানে থাকবো না। কিন্তু যেই সে গুলি চালাতে যাচ্ছিল
লেজার জেমসকে সেখানেই মেরে দেয়, কারণ সে নিয়ম ভঙ্গ করছিল। এরপর সেখানে একজন বৃদ্ধ লোক আসে, আর তার আসতেই সেখানে সবকিছু থেমে যায়। আরিসু বলে, তাহলে তুমিই জোকার? লোকটা বলে, এটাই তো জানতে হবে আমাকেও, যে জোকার কে, সে কি আমি নাকি অন্য কেউ। তোমাকে একটা শেষ গেম খেলতে হবে। সে সামনে টেবিলে দুটো টাস রাখে আর বলে, তুমি যা বেছে নিবে তার উপরে তোমার ভাগ্য নির্ভর করবে। যদি তুমি জোকার বেছে নাও তাহলে তোমার ভাগ্য আমি ঠিক করব। আরিসু জোকার কার্ড বেছে নেই, কিন্তু আসলে দুটো কার্ডই জোকার কার্ড ছিল। লোকটা তারপর বলতে শুরু করে যে কিভাবে জোকার কার্ড জীবন আর মৃত্যুর পার্থক্য পূরণ করে। আর এই জোকার কোনো মানুষ নয়, এটা শুধু একটা পাতা, যদিও এটা সংযোগ, কিন্তু এখন তোমার ভাগ্য আমার হাতে। লোকটা তাকে সেখানে একটা ঘূর্ণিমানে ওয়ার্প দেখায়, বলে যে এর মধ্যে যদি তুমি যাও তাহলে তুমি মরে যাবে, কিন্তু এদিকে তুমি জীবন পাবে। তো বলো তুমি কোন রাস্তা বেছে নিবে? আসল দুনিয়ায় ফিরে গেলেও এটা জরুরি নয় যে তোমার স্ত্রীর বাচ্চা তোমার সাথেই থাকবে। আরিসু জিজ্ঞেস করে, তুমি সব কেন করছো? কে তুমি? লোকটা বলে, আমি তো শুধু একজন ওয়াচম্যান। আমি তো শুধু এই জীবন আর মৃত্যুর মাঝের জায়গা রক্ষণাবেক্ষণ করি। আমি এখানে আটকে আছি যাতে আমাকে মৃত্যুর রাস্তা বেছে নিতে না হয়। আরিসু তাকে জিজ্ঞেস করে, তুমি নিজেই ভয় পাও আর তুমি আমাকে রাস্তা বেছে নিতে বলছো? লোকটা বলে, আমি শুধু জানতে চাই যে তুমি কোন রাস্তা বেছে নেবে, কারণ তুমি অনেকবার মৃত্যুকে সামনাসামনি দেখেছ। এখানে আরো অনেক লোক আসতে চলেছে। তারপর সে জোরে আওয়াজ করে, আর তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আরিসু শুধু তার উসাগিকে নিজের দুনিয়ায় ফিরে নিয়ে যেতে চায়। সে তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। এটা দেখে সে বৃদ্ধ লোকটা বলে, তোমার মতো মানুষ আমি দেখিনি। রিউজি উসাগিকে নিয়ে ঘূর্ণিতে যেতে যাচ্ছিল, আর আরিসু চিৎকার করে বলে, থেমে যাও। রিউজি উসাগিকে নিজের সাথে মৃত্যুর দুনিয়ায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরিসুর ভালোবাসা দেখে সে আর থাকতে পারে না, আর সে উসাগিকে আরিসুর হাতে তুলে দেয় আর নিজে ঘূর্ণিতে চলে যায়, মানে মৃত্যুর দুনিয়ায়। উসাগি যেই পাথর উপর উঠছিল সে আবার তার বাবাকে দেখতে পায়। উসাগি তার বাবাকে জড়িয়ে ধরে, আর তার বাবা বলে, আমি আমার জীবন খুব খুশিতে কাটিয়েছি। আমার ইচ্ছা যে তুমিও তোমার জীবনে খুশি থাকো। এতে উসাগি সাহস পায়, আর সে আরিসুকে নিয়ে উপরে ওঠে। তারা আলোর দিকে এগোয়। এদিকে আসল দুনিয়ায় অ্যান দেখে যে আরিসুর জ্ঞান ফিরে এসেছে। অ্যান বলে, তুমি মাত্র 2 মিনিটে ফিরে এলে। আরিসু উসাগিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বের হওয়ার আগে সে অ্যানকে ধন্যবাদ জানায়। আরিসু দৌড়ে হসপিটালে পৌঁছায় আর দেখে যে উসাগি ঠিক আছে। সে বলে, আমার খিদে পেয়েছে। আরিসু হাসে আর স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু রিউজি মারা গিয়েছে, কারণ সে তো মৃত্যুর দুনিয়াকে আপন করে নিয়েছিল। যাই হোক, এখন কিছু সময় পর সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। তখনই আরিসু তার কাজের জন্য বেরিয়ে যায়। সিভিয়া ক্রসিংয়ে আমরা নবুকে দেখি যে তার মায়ের সাথে আছে, আর সে আজ গ্র্যাজুয়েট হয়েছে। ইউনা তার বয়ফ্রেন্ডের সাথে আছে, সাচিকো তার ছেলের সাথে আছে। রে তার মাকে ফোন করে আর জানাই যে সে একটা এনিমে প্রজেক্টে কাজ পেয়েছে। এদিকে আরিসু কাউন্সেলিং সেন্টারে আসে, যেখানে সে কাজ করে, আর আজকের পেশেন্ট হলো কুইনা। আরিসু তাকে থেরাপি দিচ্ছিল। কুইনা জানাই যে সে তার বাবার মতো ক্যারাটে শেখায়। সেখানে আগুনিও আসে, আর সে এটাও ভাবে যে সে কেন বেঁচে আছে, কিন্তু অবশেষে সে উদ্দেশ্য খুঁজে পেয়েছে, আর সেটা হলো হ্যাটারের দোকান যেন বন্ধ না হয়ে যায়। সে তার দোকান চালায়। আখানে এখন ইনফ্লুয়েন্সার হয়ে গিয়েছে। নিরাগিরও জীবনযাপনের একটা উদ্দেশ্য মিলে গিয়েছে, কারণ সে এখন একজন বাবা হয়েছে। আর এর পরেই আসে আমাদের চিসিয়া। সে বলে, জীবন যেমনই হোক বাঁচতে তো হবেই। আর সে আরিসুকে প্রশ্ন করে যে তোমার কোন মুহূর্তে মনে হয় যে তুমি সত্যিই জীবনযাপন করছো? আরিসু বলে, এ প্রশ্নটা একটু কঠিন, কারণ আমি আপাতত আমার বাচ্চার নাম ভাবছি। যাই হোক, কিছু সময় পর ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়। নিউজ চালালে জানা যায় যে ভূমিকম্পের কেন্দ্র সিভির দিকে প্রায় 61 কিলোমিটার গভীরে ছিল। এতে সুনামি আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বলা হয় যে এমনই ভূমিকম্পের ঝাঁকুনি দুনিয়া জুড়ে অনেক জায়গায় দেখা দিয়েছে। তাই হতে পারে সামনের সময়গুলোতে অনেক বড় সুনামি আসবে। এখানে হয়তো ওই দুনিয়ায় যে সুনামি হয়েছে সেটার প্রভাবটা পড়ছে, বা আসল সত্যিটা কি তা পরে জানা যাবে। যাই হোক, কিছুদিন পর আমরা লস অ্যাঞ্জেলেস শহরে একটা রেস্টুরেন্টের দুজনকে দেখি, যারা টেবিলে বসে। আরেকজন ওয়েট্রেস তাদের অর্ডার নিতে আসে, যার নাম অ্যালিস। তার চেহারা দেখা যায় না। আর এখানেই শেষ হয় অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিরিজের সিজন 3। সিজন 4 নিয়ে এখনো খবর পাওয়া যায়নি, তবে আসলে 2026 সালের শেষের দিকে আসবে, বা 2027 সালের শুরুর দিকে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো মুভি সিরিজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।